প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিক্রমপুর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে আমি নাসরিন হক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের সংকরীকরণ বা হাইব্রিডাইজেশনের প্রকারভেদ পড়াচ্ছিলাম। আজকে এই সংকরীকরণ বা হাইব্রিডাইজেশনের sp3d হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা sp3d হাইব্রিডাইজেশনের সংজ্ঞাটা জেনে নেই। সংজ্ঞাটি হচ্ছে প্রায় সমান শক্তি সম্পন্ন একটি s অরবিটাল, 3টি p অরবিটাল ও একটি d অরবিটাল একত্রে মিলিত হয়ে যে হাইব্রিডাইজেশনটা হয় তাকেই sp3d হাইব্রিডাইজেশন বলে এবং sp3d হাইব্রিডাইজেশনের ফলে যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি হয় তাদের প্রত্যেকটিকে sp3d হাইব্রিড অরবিটাল বলে। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাব্রোমাইড এই যৌগগুলোতে সাধারণত sp3d হাইব্রিডাইজেশন হয়ে থাকে। আমরা sp3d হাইব্রিডাইজেশনটা এবার একটি উদাহরণের সাহায্যে বুঝে নেই। উদাহরণ হিসেবে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডকে নিচ্ছি। ফসফরাস পেন্টাক্লোরাইডের আণবিক সংকেত হচ্ছে এটি। তো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। তো এর ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু লিখে নিই আগে। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। অর্থাৎ এর 3টি p অরবিটালে দেখো 3টি বেজোর ইলেকট্রন আছে। কিন্তু আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের আণবিক সংকেতটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ফসফরাসের সাথে 5টি ক্লোরিন পরমাণু সিগমা বন্ধন বা একক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এই কারণে যেহেতু 5টি বন্ধন আছে এই কারণে আমাদের কি লাগবে, 5টি বেজোর ইলেকট্রন, ফসফরাসের 5টি বেজোর ইলেকট্রন লাগবে। কিন্তু দেখো এখানে কিন্তু 5টি বেজোর ইলেকট্রন নাই, আছে শুধু 3টি p অরবিটালে 3টি বেজোর ইলেকট্রন আছে। এই কারণে কি হবে, 3s অরবিটালের একটা ইলেকট্রন 3d অরবিটালে যাবে। তোমরা তো আমি যখন সংকরীকরণের সংজ্ঞাটা তোমাদেরকে যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে প্রায় সমান শক্তি সম্পন্ন অরবিটালগুলো অর্থাৎ শক্তির স্তর একই বা নিকটতম হতে হবে। এই কারণে কি হবে, একটা অরবিটাল 3s এর একটা ইলেকট্রন 3d অরবিটালে চলে যাবে, উত্তেজিত হয়ে 3d অরবিটালে চলে যাচ্ছে। দেখো তখন 3s 1 হয়ে যাবে। xy1 এই 3s এর ইলেকট্রনটা, দুটি ইলেকট্রনে একটি ইলেকট্রন 3d অরবিটালে চলে গেল। এখন আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের আণবিক সংকেতটা তো দেখতেই পাচ্ছি, এখান থেকে তাহলে বুঝবো যে কি বললাম যে ফসফরাসের সাথে 5টি ক্লোরিন পরমাণু সিগমা বন্ধন বা একক বন্ধনে যুক্ত আছে। যেহেতু সবগুলো বন্ধনই সিগমা বন্ধনে যুক্ত আছে এই কারণে কি হয়ে যাবে, এখানকার যে 5টি অরবিটাল অর্থাৎ একটা s এবং 3টি p এবং একটি d অরবিটাল মিলিত হয়ে sp3 হাইব্রিডাইজেশন হবে। অর্থাৎ এখানে একটা s, 3টা p এবং একটি d অরবিটাল মিলিত হয়ে sp3 হাইব্রিডাইজেশন হবে। অর্থাৎ এরপরে কি হবে, হাইব্রিডাইজেশন স্টেট। হাইব্রিডাইজেশনে তাহলে আমাদের কি একবারে আমরা লিখে দিব sp3d, 5টি অরবিটাল যেহেতু তৈরি হচ্ছে 5টি sp3d আমরা লিখব।
প্রত্যেকটিতে হলে একটি করে বেজোর ইলেকট্রন আছে। এরপর আমরা কি করব, যেহেতু ক্লোরিন পরমাণুযুক্ত আছে 5টি, এবার 5টি ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখব, 5 বার লিখব। 5টি ক্লোরিন পরমাণুর জন্য 5 বার আমাদেরকে লিখতে হবে। আমরা ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি পুরোটা না লিখি, ধরো নিয়ন পর্যন্ত আমরা দিলাম, অর্থাৎ 10টা ইলেকট্রন নিয়ন পর্যন্ত আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে দিতে পারি, তাহলে 10টা হয়ে গেল। এখন বাকি 7টা অর্থাৎ 3s অরবিটালে 2টি এভাবে আমরা লিখতে পারি। 3pz এ আছে একটি, সেই ইলেকট্রনটা এভাবে লিখলাম। দেখো এবার ক্লোরিন পরমাণু 5 বার লিখব। তোমরা লেখার সময় যদি ইলেকট্রন বিন্যাসটা একটু এইভাবে লেখো, তাহলে দেখবে একটু দেখতে ভালো দেখা যাবে। তো দেখো 5 বার লিখলাম, এটাই শেষ। এবার আমরা কি করব, 5টি 3d sp3d অরবিটালের সাথে 5টি ক্লোরিন পরমাণুর 3pz অরবিটালের সাথে সিগমা বন্ড গঠন করবে। আমরা এখন সেটাই দেখাবো। দেখো প্রথমে একটার সাথে দেখো সিগমা বন্ড এভাবে, পরে আবার এটার সাথে এভাবে 5টা ক্লোরিন পরমাণুর সাথে 5টি সিগমা বন্ড হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে sp3d হাইব্রিডাইজেশনটা কখন হয় বুঝতে পেরেছো? যেহেতু ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের সাথে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সাথে 5টি ক্লোরিন পরমাণু একক বন্ধনে যুক্ত আছে। আর একক বন্ধনে যুক্ত থাকার কারণে আমরা তো জানি যে একক বন্ধনে যখন যুক্ত থাকবে তখনই সেই বন্ডগুলো হবে সিগমা বন্ধন। এই কারণে আমাদের সবগুলি সিগমা বন্ড হচ্ছে। আর যেহেতু ফসফরাসের সাথে 5টি ক্লোরিন পরমাণু যুক্ত আছে, এই কারণে আমাদের 5টা বেজোর ইলেকট্রন দরকার। এই কারণে কি হয়ে গেল, 3s অরবিটালের একটি ইলেকট্রন লাফ দিয়ে 3d অরবিটালে চলে গেল, অর্থাৎ এখানে 5টা বেজোর ইলেকট্রন হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, 5টি অরবিটাল অর্থাৎ একটা s, 3টা p এবং 3d অরবিটাল মিলিত হয়ে 5টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করলো। এবং এই 5টি sp3 হাইব্রিড অরবিটাল 5টি ক্লোরিন পরমাণু 3pz অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, সেই অরবিটালগুলোর সাথে সিগমা বন্ধনের মাধ্যমে 5টি সিগমা বন্ধনের মাধ্যমে ফসফরাস পেন্টাক্লোরাইড তৈরি করলো। এবার আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের অরবিটাল চিত্রটা একটু দেখি। দেখো অরবিটাল চিত্রটা হবে, এর আকৃতিটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিড, অর্থাৎ প্রথমে একটা ত্রিভুজ ত্রিকোণ আঁকতে হবে আমাদেরকে। আর কেন্দ্রীয় পরমাণু যেহেতু ফসফরাস, এই কারণে আমরা মাঝে ফসফরাসটা লিখব।
আর ক্লোরিন পরমাণু 3 পাশে দেখো 3টা ক্লোরিন পরমাণু আমাদেরকে এভাবে লিখতে হবে। এবার আমাদের এই যে অরবিটালগুলো আমরা একটু এঁকে দেই। এবার উপরে একটা হবে আর নিচে একটা ক্লোরিন পরমাণু আমাদেরকে দিতে হবে। অর্থাৎ এইরকম চিত্রটা হচ্ছে কি আকৃতিটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড। বা ইংরেজিতে যদি আমরা বলতে যাই ট্রাইঅ্যাঙ্গুলার বাইপিরামিড। অর্থাৎ এখানে একটা প্রথমে এরকম যদি আমরা শুধু কোণ আকারে দেখাই তাহলে অর্থাৎ এখানে দেখো একটা ত্রিকোণের মতো ত্রিভুজের মতো আঁকতে হবে। মাঝখানে থাকবে কেন্দ্রীয় পরমাণু আর 3 পাশে থাকবে 3টা ক্লোরিন এবং উপরে থাকবে পিরামিডের মতো। উপরে একটা ক্লোরিন পরমাণু নিচে একটা ক্লোরিন পরমাণু দেখো পিরামিডের মতো থাকবে। এই কারণে ত্রিকোণাকার দ্বিপিরামিড। অর্থাৎ উপরে একটা পিরামিডের মতো থাকবে এই যে এরকম এবং নিচে একটা দেখো পিরামিডের মতো এইরকম পিরামিডের মতো। এই কারণে নামটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড। আর বাকি যে বন্ডগুলা এটা যদি আমরা একটু বন্ড অ্যাঙ্গেলগুলো দেখাতে চাই তোমাদেরকে দেখো তাহলে এখানে ক্লোরিন পরমাণু দেখে যে এইখানে তো মাঝখানে তো ছিল ফসফরাস, এই বন্ড অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি এবং এখানে এই বন্ডটা হবে 90 ডিগ্রি এবং এখানে সোজা যেটা আছে অর্থাৎ ক্লোরিন ফসফরাস ক্লোরিন এই বন্ড অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি না 180 ডিগ্রি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ড অ্যাঙ্গেলগুলো কিভাবে হলো। তো তোমরা নিশ্চয়ই এটা বাসায় একটু প্র্যাকটিস করবে। আসলে এগুলো তো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস না করলে আসলে পারা যায় না। তো তোমরা নিশ্চয়ই সবাই sp3d হাইব্রিডাইজেশনটা বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।